Like what? প্রতিদিন ঘুম থেকে উঠে যখন ব্রাশ ট্রাশ করে বাইরের দরজাটা খুলতে আসি, তখনই না এই ফুল গাছগুলোকে, এই নয়নতারা ফুল গাছগুলোকে দেখি কত সুন্দর ফুল ফুটে থাকে জানেন তো। যেহেতু এই ফুল পুজোতে লাগে না বলে সেরকম কেউ হাত দেয় না গাছটাতে, তো এরকমই দেখি প্রত্যেক দিন সকালে এরকম ফুটে থাকে। তো প্রতিদিন ভাবি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি সুযোগ পেয়েছি, তো ঘর থেকে দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে এসে ভিডিওটা করাটা শুরু করে দিয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার তো খুবই ভালো লাগছে, আপনাদেরও হয়তো ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন সকালবেলা চলে এসেছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চিন্তা থাকে ছেলেকে কি খাওয়াবো, সারাদিন কি খাওয়াবো না খাওয়াবো, তো সেই চিন্তাই থাকে আগে। কারণ আমাদের থেকেও আগে ওর চিন্তাটা করতে হয়। আমরা যাই হোক খেতে পারবো, কিন্তু ওকে তো আর যা হোক খাওয়ানো যাবে না। তো সেই কারণে ওর চিন্তাটাই মাথার মধ্যে ঘোরে, কি খাওয়াবো, সকালে কি খাওয়াবো, দুপুরে কি খাওয়াবো, রাত্রে কি খাওয়াবো। তো এই যে সকালবেলা একটা ওকে মোসাম্বির রস করে দেব, তো এই মোসাম্বির রসটা প্রতিদিন দিলে ভালো হয়, কিন্তু আমি ওকে প্রতিদিন দিতে পারি না। যখন থাকে লেবু তখনই দিই, সবসময় কিনে খাওয়াতে পারি না। তো এই আজকে একটা লেবুর রস ওকে বের করে সকালবেলা খালি পেটে হালকা গরম করে খাওয়াবো। তো বলেইছি যে এতে নাকি পটি হয়, ক্লিয়ার। আর আমার ছেলের পটি একদম হতে চায় না, প্রচণ্ড পরিমাণে পটি ওর শক্ত হচ্ছে জানেন তো। পটি করতে গেলে ভীষণ কষ্ট পাচ্ছে ছেলেটা আমার। তো সেই কারণে প্রতিদিন দিলে এটা নাকি উপকার হয়, কিন্তু আমি তো প্রতিদিন দিতে পারি না। যখন কিনতে পারি তখনই দিই। তো যাই হোক, এখানে একটা লেবু কেটে রস বের করে নিচ্ছি। আর লেবুর যে দানাগুলো থাকে না, তো আমি তো ওকে বোতলে করে দিই, তো খেয়ে নেয় একাই। তো সেই কারণে যদি দানাগুলো থাকে বোতলের মধ্যে দিলে, তখন বোতলের মুখ দিয়ে না বেরাতে চায় না, আটকিয়ে যায়। তো সেই কারণে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর এর মধ্যে একটু মিছরি আর একটু নুন দিতে বলেছে, তো সেটাই আমি করি, দিয়েই তারপরে খাওয়াই। তো যাই হোক, এদিকে ওকে দিয়ে দিয়েছি। ও ঘুম থেকে ঘুমাচ্ছিল তখন, তো ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন ওকে ওটা খাইয়ে দিয়েছি। আর এখন এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটা তো পরিষ্কার করে করা হয়েছিল, ডিপ ক্লিন করা হয়েছে, রং করা হয়েছে সমস্তটা, সেটার ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেগুলোই এখন একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা এখন অনেকটাই ফাঁকা হয়ে আছে, কারণ এই যে বাসন রাখার র্যাকটা ছিল রান্নাঘরের ভিতরে, সেটা তো বাইরে রাখা হয়েছে বললামই। তো সেই কারণে না রান্নাঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, আর ভালোও লাগছে দেখতে জানেন তো। কী বলুন তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতে ভালো লাগে। তো সেই কারণে যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো যাই হোক, ওদিকে তো ছেলে উঠে গেছে, ওকে রসটা দিয়ে দিয়েছিলাম, লেবুর রসটা, তো ও খেতে খুবই ভালোবাসে। তো এটার জন্য ও কোনো বাহানা করে না, ও দেখলেই, লেবুর রস দেখলেই হয়েছে, ও খাবে বলে ও নিজে থেকেই চায়। এই সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি, রাতের বাসনপত্রগুলো, ওগুলো তো শুকিয়ে গেছে, তো সেগুলোকে জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে দেখুন চলে এসেছি বিছানাটা গোছাতে। জানলা দরজাগুলোও খুলে দিলাম, কারণ জানলাটা না খুললে না ঘর দুয়ার যেন আলো বাতাস না ঢুকলে কেমন একটা গুমোট লাগে। আর এখন তো গরমকাল, একটু হাওয়া বাতাস ঢুকলে যেন ভালোই লাগে, তাই না? তো বিছানাটা গোছাতে গোছাতে হঠাৎ মনে পড়লো যে আমি ওদিকে ছেলের জন্য খাবার বসিয়ে এসেছি। তো আজকে ছেলেকে সকালে ব্রেকফাস্টে দেবো ওটস, তো ওটসটা জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম।
দিয়ে এখন ওটা হয়ে গেছে, তো ওর মধ্যে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে দিলাম। তো ফর্মুলা মিল্ক দিয়ে তো মানে ফোটাতে নেই, তো সেই কারণে গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে ফর্মুলা মিল্কটা আমি ওর সঙ্গে মিশিয়ে নিলাম। তো ও তো অনেক সকালবেলা খেয়েছে লেবুর রসটা, অনেক সকালবেলা মানে ওই 9টা, ও তো ঘুম থেকে উঠেছে 9টা, ওই 9:30টার দিকে ওকে দিয়েছে লেবুর রসটা। তো এই আধা ঘন্টা, এখন 10টার মতো বাজে, তো ওকে এখন এই খাবারটা দিয়ে দেবো। তো এখন তো গরম, তো একটু ঠান্ডা হতে দেবো। তার দিয়ে আমি ওদিকে মানে বিছানা গোছাতে গোছাতে চলে এসেছি, পুরোপুরি সম্পূর্ণ গোছানো হয়নি, বালিশ টালিশগুলো এখনও পর্যন্ত মানে গুছিয়ে উঠতে পারিনি। তো হঠাৎ করে মনে পড়লো যে ছেলের খাবার বসিয়ে এসেছি, তো দৌড়ে দৌড়ে আবার এসে সেটাকে আবার রেডি করলাম। তো যাই হোক, ওদিকে ছেলের খাবারটা তো মানে রেডি হয়ে গেছে, ওটা ঠান্ডা হতে রেখে দিয়েছি, তারপর ওকে খাওয়াবো। আর এদিকে আমি দেখুন বালিশ টালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে। তো যাই হোক, এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর ওদিকে তো রান্না করব আজকে। আগে মানে মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ইঁচড়। তো এটা ওই মঙ্গলবার বুধবারের ব্লগ, জানেন তো। আপনাদের তো বললামই যে ব্লগগুলো করছি, কিন্তু পোস্ট করতে পারছি না ভয়েস দেওয়ার জন্য, এডিটিং করার জন্য। তো যাই হোক, ওদিকে মায়ের বাড়ি থেকে ইঁচড় নিয়ে এসেছিলাম, দাদা আবার তার সাথে চিংড়ি মাছও কিনে দিয়েছে। তো চিংড়ি মাছগুলো না অনেকটাই বড় বড় ছিল, জানেন তো। তো সেই কারণে মানে সবাই বলছে, মানে মা মামা এরা বলছে যে এই চিংড়ি মাছ ইঁচড়ে না দিয়ে এটা যদি মানে সর্ষে ইলিশ বা এই সর্ষে চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি টারি করা যায় তাহলে খুব ভালো হয়। তো মা এগুলো ধুয়ে মানে কেটে ধুয়ে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়ে গেছিলো। তো কী করব, মা প্রথমে নিরামিষ রান্না করতে বলেছিল, তো আমি বললাম যে নিরামিষ রান্না করব, চিংড়ি মাছটা এঁচোড়ের জন্যই মানে এঁচোড় দিয়ে খাবো বলেই নিয়ে এসছি, আর নিরামিষ রান্না করব। তো তো বললো তাহলে করো চিংড়ি মাছ দিয়ে, তো অল্প করে দেবে, সব কটা দিও না। তো আমি সেই অনুযায়ী কটা মানে সবে মাত্র ভাজতে কড়ার মধ্যে দিয়েছি, আর একটু হলুদ একটু নুন দিয়েছি। তো মা কাজের ওখান থেকে দৌড়ে এসে বলছে তুমি কি চিংড়ি মাছটা মানে ভেজে নিয়েছো? তাই বলছি না, এই সবে মাত্র দিলাম কড়াই। তো বলছে চিংড়ি মাছ নিয়ে এসছে, তো নেবো? আমি বললাম নাও তাহলে। তো এগুলো কী করবো? যে এগুলো তুলে রাখো, সবে তো দিয়েছো, কিছু হবে না। তো আমি আবার ওগুলোকে তুলে রাখলাম। মা আবার এখন যে চিংড়ি মাছগুলো নিয়েছে এগুলো একটু ছোট ছোট, একটু বলতে কি অনেকটাই ছোট ছোট। তো সেগুলো আবার একটু মানে বেছে দিল, চিংড়ি মাছটা একটু পরিষ্কার করে দিল। তো আমি আবার ধুয়ে আবার মানে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা, কারণ আগে ভেজে নেব, নিয়ে তারপরে ওদিকে এঁচোড়টাও সিদ্ধ করে রেখেছি। এঁচোড় আর আলু একসাথে সিদ্ধ করেছি প্রেসারে, অল্প নুন আর একটু হলুদ দিয়ে, পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এদিকে দুদিকে দুরকম চাপিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে আলু ভাজা, কারণ হাজব্যান্ড আবার চিংড়ি মাছ খাবে না। তো ওকে বলেছিলাম যে আগে তোমারটা তুলে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দেবো। তো ও বললো আমি খাবো না, আমার জন্য কটা রেখে দাও এমনি সিদ্ধ, আমি পরে ওটাকে বানাবো রাত্রেবেলা। তো যাই হোক, ওর জন্য তো কটা ওই ভেজে তুলে রেখেছিলাম, মানে সিদ্ধ না, সিদ্ধ করে যে ভেজেছি সেই ভাজাটা তুলে রাখতে বলেছিল। তো ও খাবে আলু ভাজা দিয়ে ডাল, আর আমাদের হচ্ছে এঁচোড়। তো আমাদের এঁচোড়, শুধুই এঁচোড় হয়েছিল, আর কিছুই হয়নি, এঁচোড় চিংড়ি দিয়ে। তো ওদিকে ওর আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দুদিকে দুরকম করছি, তো সেই কারণে মানে বুঝতে পারিনি আলু ভাজাটা না একটু শক্ত ছিল, আমি নামিয়ে নিয়েছিলাম। তো ছেলেকে যখন খাওয়াতে গেছি, তো ওকে আজকে মানে ডাল করেছিল অল্প করে, হাজব্যান্ড যেহেতু খাবে, হাজব্যান্ডের জন্যই করেছিলাম অল্প করে আমি। তো সেই কারণে ওর থেকে একটু ডাল নিয়ে আর ওকে ভাতটা দিয়েছিলাম, ডাল আর আলু ভাজা দিয়ে। ওই তখন আলু ভাজাটা একটা মুখে দিয়ে দেখি না আলু ভাজাগুলো শক্ত, তো আমি আবার আলু ভাজাগুলো পরে লাস্টে মানে তরকারি হয়ে যাওয়ার পরে আলু ভাজাগুলোকে আবার ভেজেছি, জানেন। তো যাই হোক, এদিকে দেখুন আমি ইঁচড়টা তো চাপিয়ে দিয়েছি, ওদিকে ইঁচড়টা ভেজে নিয়েছি, ইঁচড় আলু একসাথে ভেজে নিয়েছি, যেহেতু আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম তো আলুগুলো অনেকটাই গলে গেছে। তো যাই হোক, এদিকে দেখুন প্রথমে তো এগুলো ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তারপর ওদিকে এঁচোড়টাও একটু হালকা ভেজে নিয়েছি, নালে না সব পুরো গলে যাবে। তো ভেজে তুলে রেখেছি, আর এদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলের ওপর তো দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, তার ওপর দিয়েছি টমেটো। তো টমেটোটাকেও ভেজে নিয়েছি। তো এই রকমভাবে রান্নাটা আমি আমার দাদার কাছ থেকেই শিখেছি, ও এরকমভাবেই রান্না করে। তো ও যেভাবে করে সেইভাবেই আমি রান্নাটা করার চেষ্টা করেছি। তো যাই হোক, ওর মতো হয়নি অবশ্য, কারণ ও খুব সুন্দর রান্না করে। না খুবই সুন্দর রান্না করে, জানেন তো। ওর হাতের রান্না একবার খেলে পুরো ভুলে যাবেন। আমার তো ভীষণ ভালো লাগে।
তো যাই হোক, এদিকে দেখুন মশলা টশলা সমস্তটা দিয়ে দিয়েছি। তো প্রথমে রসুনের সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। তো সেটাকে ভালো করে একটু কষিয়ে মানে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরে দিয়েছি আদাটা। আগে আমি কি করতাম, আদা রসুন একসাথেই পেস্ট করে দিতাম। তো দাদার কাছ থেকেই মানে জেনেছি যে আদাটা যদি পরে দেওয়া হয় মশলা কষানোর পরে, তাহলে না মানে তিতো, অনেক সময় আদার কারণে তিতো হয়, তো আদা অতিরিক্ত হয়ে গেলে তো তিতো হয় না নাকি। মশলা কষানোর পরে লাস্টে একটুখানি দিয়ে যদি মানে কষানো হয় আদাটা, তাহলে তিতো হয় না। তো সেই মতোই আমি করেছি দাদার এই অনুযায়ী। তো এদিকে দেখুন মশলা কষিয়ে এঁচোড়টাও দিয়ে দিয়েছিলাম, এঁচোড় আলু, ওটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর নুনটাও টেস্ট করে নিয়েছি। নুন মানে তারপরে নুনটা টেস্ট করে একটু নুন দিয়ে দিলাম। আর এইখানে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। তো মা বললো যে আরেকটু বেশি করে জল দাও, যেহেতু আমরা তো ডাল ফাল খাবো না, এইটা দিয়েই খাবো। তো একটু রসার মানে মাখা মাখা না হলে, একটু ঝোল না থাকলে তো খাওয়া যাবে না। আর এখন শেষে দিয়ে দিলাম চিংড়ি মাছটা।